আদুরি, এ আদুরি, তোমার সাওয়াল কনে? কে? তারে কি প্রয়োজন? ও গেইছে যতীন বাবুর বাপের মরার সাথে শ্মশানে, সে খবর পাইছো? আমি বাড়িতে বসে থেকে জানবো কিরম করে? তুমি মাঠে ঘাটে ঘুরে বেড়াও তাই খবর পাও। তা গিয়েছে চলে আসবে নে। জানোই তো তোমার চাউল মরা পড়ানি মিষ্টি খাইতে যায়, ছোটবেলাকার অভ্যেস। দোষের তো কিছু না। ও, তুমি তো আবার সাওয়ালের মধ্যে দোষ খুঁজে পাও না। আজ আসুক, পরে আমি গুড়ের মোটকিতে চুবাইয়ে রাখবানি। লেহা নাই, পড়া নাই, কাম নাই, কাজ নাই, খালি শ্মশানে কিডা মইল তা নিয়ে বিতি ব্যস্ত। খবর পাইল তো আধার ছোলা নিয়ে লেঙ্গুর আঙ্গায়ে দে দৌড়। এত বয়স হয়েছে তাও পরীক্ষায় পাশ দিতে পারলো না। জনদরদি, এই দরদ খান বই পুস্তকের সাথে দেখাইলি পরে কামে লাগতো। থাক, পরীক্ষার আগে চাউলের কিছু বুলা লাগবি না। মাথার বেরেনে চাপ পড়বি নে। দেখবা নে এইবারে পাশ হবি। ওর আর পাশ দেওয়া লাগবে না, বাপের মতো নন ম্যাট্রিকই থাকতে হবি। লেহা পড়ার ছাত্ররা অন্য ধাতুর হয়, ওর মতো বাদাইম্মা হয় না। আমার তো সন্দেহ হয় বই পুস্তক খাতা কলমের সাথে তোমার সাওয়ালের দেখা সাক্ষাৎ হয় তো, নাকি খালি খালি বই খুলে টেবিলে বিছায় কল্পনার রসগোল্লা খায় তোমার সাওয়াল। চেষ্টা তো কম করতেছে না। নন মেট্রিক হলে আর কি, তোমার বিরেন পাইয়েছে তালি। তুমি না অঙ্কের ডাব্বা মেরেছিলে, তোমার চাউল তো অঙ্কেই ডাব্বা নিয়ে আসতেছে 3 বছর ধরে। আমার বেরেন নিয়ে কথা কবানা কইলাম, ঠিক মতো সুযোগ সুবিধা পালি পরে ঢাকার বড় অফিসার হইতাম, কুটটায় পড়ে ঘুরতেন। নিজে পারি নাই জন্যই তো সাওলেক নিয়ে এত আশা করছি। ফেল মারা সব ছাত্রছাত্রীরা এই কইরা বেড়ায়, সুযোগ সুবিধা পালে বিরাট কিছু হইতো। তা আমি নিজেও তো মামুর বাড়িতে কষ্ট করে পাশ দিছি তালি। রিজাল্ট কি আসিল জানি, 3rd ডিভিশন। আবার এমন করে কথা কইছো যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেরেন পাইছো তুমি। হে, বেরেনের কত বাহাদুরি! তুমি সব সময় বেকা কথা কও। বেরেনের বাহাদুরি করলেম কনে? জিরা সত্যি সিরাই তো কইলেম। ফেল ফেলি আর পাশ মানে পাশি। এ, পাশ ফেলের মার্কা নিয়া ভুটাভুটি নামিছে। তোমার সাওয়াল যদি আবার ফেল করিছে, অকামি ত্যায্য পুত্র কইব। কথাখান পরিষ্কার করে জানায় দিও। হায় ভগবান, কি করছো? আমার 10টা না 5টা না একটা মাত্র সাওয়াল। অলৌকিকতা কইবে না খবরদার। আমার লেহাপড়া জানা কুট্টাই পড়া সাহেব সাওয়ালের কোনো দরকার নাই। আমার মানিকচান জিরাম আছে, শিরামি থাক। কত সাধনার ফল আমার ওই সাওয়াল। তুমি খবরদার, যা মুখে আসে তা কইবে না কলাম। মাথার বেরেনে কুলাইলে পাশ করবি, না পারলে আবার ফেল করু। বাংলাদেশের সব ফেল করা ছাত্রদের জন্য দায়ী একমাত্র তাগর মায়ের এমন মূর্খ আর অন্ধ ভালোবাসার আল্লাহ্যা কথা। বেকুব মেট্রিক পাস মহিলা একটা, লেহাপড়ার মর্ম যে বুঝে না, সে আবার বেরেন নিয়ে জ্ঞান দেয়। কাঁচিঘাটা গ্রামের শ্রীনারায়ণ চন্দ্র মণ্ডল মাত্র 12 নম্বরের জন্য অঙ্কে ফেল করে, ম্যাট্রিক পাস করতে পারেনি। ওই আক্ষেপটা থেকেই তার খুব ইচ্ছে নিজের ছেলে যেন অন্তত ম্যাট্রিক পাসটা করে। এই নিয়ে 3বার পরীক্ষায় বসেও ছেলে পাশ করল না। বয়সের চেয়ে হাতে পায়ে বেশ তরতরিয়ে লম্বা হয়ে গেছে। নারায়ণ মণ্ডল আর আদরি সাহার ছেলে শ্রী টুটুল চন্দ্র মণ্ডল। অবশ্য মায়ের অত্যাধিক আদরে আদরে বেচারার স্কুলের সাথে দেখা সাক্ষাৎও হয়েছে বেশ বড় হয়ে। ততদিনে আসলেই সে গাছ পাকা। একের পর এক সন্তান মারা যাওয়ার পর আদরি তার এই ছেলেকে যক্ষের ধনের মতো আগলে রাখে। অনেক কবিরাজি, পড়া পানি, তাবিজ কবচ, পীঠ ঠাকুরদের পেছন পেছন ঘুরে শেষ পর্যন্ত এক অদ্ভুত নিয়ম পালন করে এই ছেলেকে আদুরি বাঁচাতে পেরেছিল। আদুরির ধারণা, টুটুলকে পেটে নিয়ে শ্মশানের যে নিয়মকানুনগুলো সে পালন করেছে, সেই জন্যই ওই ছেলের মন সারাক্ষণই পড়ে থাকে শ্মশানে। গ্রামের কোনো ছেলে পেলে শখ করে শ্মশানে যায় না, অথচ টুটুল অবলীলায় মরা পোড়াতে চলে যায়। অত কাছ থেকে মানুষ পোড়ানো দেখলে লোকে ভয় পায়, রাতে ঘুমোতে পারে না। আর টুটুল গ্রামে বা গ্রামের বাইরে যেই মারা যাক, শ্মশানে সে যাবে। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে ছেলের ওই নেশা। কিছু বললে এক বাক্যে বলে দেবে, দই মিষ্টি খেতে যাই। বড় হতে হতে দই মিষ্টির সঙ্গে এখন আবার জুড়েছে নতুন কথা। বলে কি না, সাহস বাড়াতে চাই, মন্ত্র সাধন শিখবো তাই। আদরে কখনোই ছেলেকে তেমন শাসন করে না, কিন্তু নারায়ণ মণ্ডল সবসময় গজগজ করে। একটা ছুতো পেলেই হলো, অমনি চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবে। অথচ টুটুলের যেন কিছুতেই ভয় নেই, ভ্রুক্ষেপও নেই। ও চলে অন্য জগতে, অন্য নেশায়, অন্য কোনো অলৌকিকতার আশায়।
মা, ও মা, মারে। ওই সাওয়াল, উঠানের ওই মাথায় খাড়া। আমি গামছা দিচ্ছু, স্নান করে ঘরে ঢুকবি। শ্মশানে গেছিল না? তুই যে কথায় কথায় ফাঁকি দিচ্ছু, মেট্রিক পাস হবি নে? তোর জন্য তোর বাপ দিন রাত আমার সাথে অশান্তি বাঁধায়। আর কত ফেল করবো? তোর হাঁটুর বয়সে সব কলেজ পাশ করে ফেলছে। আমি নদীর চান করে দই মিষ্টি খাইয়ে এলাম। আর ফাঁকি দিব কিসের জন্য? পরীক্ষার আগে বাড়ির বসে পড়তে বলেছে মাস্টার, জানো না? পড়তে হয় নিলিবিলিতে, গভীর রাইতে। এ আমাক তুই কলম ভাবছিস? আমি স্কুল পাস দেইনি না? এত বড় দামড়া সাওয়াল, এখনো মেট্রিক পাস দিলি নে। আমার সাওয়ালক লজ্জা শরম দেয় নাই ভগবান। অত কথা কই না তোমার। বাবার চামড়ার ব্যাগটা ঝটপট জামা প্যান্ট লুঙ্গি গামছা দিয়া গুছাই দাও দিনি। অত সাহস ভালো না টুটু। তোর বাপের ওই চামড়ার ব্যাগে হাত দিলি আমাকে মাইরে ফেলবি নে। সাহস কত! ওই ব্যাগ তোর বাপের শখের জিনিস। কি কইয়া গেছে জানিস? মেট্রিক ফেল করলি তুই ত্যায্য পুত্র করবি। মা সব সময় এক রেডিও বাজেও না তো। মেট্রিক পাস, মেট্রিক পাস, মেট্রিক পাশে কিছু হয় না। ওইসব পাসটা সে কাম হবি না নে। নন মেট্রিক হয়েও জীবনে অনেক কিছু হওয়া যায়। সার্টিফিকেটের লম্বন না, নতুন আইডিয়ে আর লাগে টিকা। তোমার সাওয়াল এমন জিনিস বানাবো দুনিয়ার সবে মনে রাখবি। তখন আর ম্যাট্রিক নন ম্যাট্রিক পাবো না। কে? রবীন্দ্রনাথ তো নন ম্যাট্রিক, কাজী নজরুল ইসলামও নন ম্যাট্রিক। তাতে কোনো অসুবিধা আছি? বাবার ব্যাগটা দেও তো। ওই ব্যাগ সাতালে তুলে রাখলি, ব্যাগের চামড়া ইন্দুরে খাবিনি। খাক, ইন্দুরেই খাক। আমাক পাখি পড়া না পড়াইয়ে বই খাতা নিয়ে বসে বাপ। দিন রাত পড়ে ফার্স্ট ডিভিশনে মেট্রিকটা পাস করে দেখা দিনি। ওইখানেই তো সমস্যা মা। এখনকার যুগে মেট্রিক হলে কিছু হয় না। পিএসসি, জেএসসি, এসএসসি এতগুলা পাস দিতে হয় স্কুলে। অত সোজা না। তোমাগের বাবাগের সময় লেখাপড়া আছিল জলের মতো, আর এখন সাইক্লোনের মতো। ছাত্রছাত্রীর মাথার বেরেন লন্ডমন্ড করে দেয়। লেখাপড়ার এত চাপ, এক পাস দেওয়ার জন্য 10 বার পরীক্ষায় বসা লাগি। এই তুই এত কথা কইস না তো বাপ। পিএসসি আর জিএসসি যাই হোক গে, স্কুলে 10 ক্লাস পাস দেওয়ার নিয়ে কথা। তোর পাস করা চাই, নালি পরে তোর বাপ আমাকেও ত্যায্য করবি। আরে তুমি এত পেরেশানি করতেছো কে? বাবার মুখেই জানাম কি দাম কি, কিছু হইবে না নে। চামড়ার ব্যাগ না দাও, চটের জোলা ব্যাগখানেই দাও। আমি বীরেনের সাথে ওর মামুর বাড়ি যাব, জরুরি, খুব জরুরি দরকার। আমি কিছু জানি না বাপধন। তুমি তোমার বাপের অনুমতি নিয়ে যে এখানে ইচ্ছে সে এখানে দেশান্তরী হও, যাও। ও অনুমতি নিয়ে ভাবতে হবে না, কয়টা টেকা দাও লাগবি। আমার কাছে কি টাকা ছাপার মেশিন আছে রে ছাড়া? টাকা নাই, বাপের কাছ থেকে নিগা যা। ধৈর্য ধরো মা, তোমাকে সব টাকা পয়সা ফেরত দিবানি। টেকা বানানোর মন্ত্র শিখতে দিতে যাইতেছি। দেখবে তোমার সাওয়ালের কথা বই পুস্তকেও লেখা থাকবে। মেট্রিক নন মেট্রিক কোনো বিষয় না, বিষয় হয়েছে তাক লাগানির মতো এক কাম করে ফেলা। ছেলের উড়নচণ্ডী আর নানান আবদারের বহর নিয়ে যতই গজগজ আর চিৎকার চেঁচামেচি করুক না কেন নারায়ণ মণ্ডল, সে সব শুধু টুটুলের মা আদরের সঙ্গে। ছেলে সামনে এলে তেমন কোনো কড়া কথা বা কঠিন শর্ত কিছুই যেন মুখে আসে না। ওই যে বলে না, যত গর্জে তত বর্ষে না। এই হলো অবস্থা। একমাত্র ছেলেকে নারায়ণ মণ্ডলও কিছু কম ভালোবাসেন না। তাই বীরেন নরম সুরে কায়দা করে মামার অসুখের কথা বলে। টুটুলকে নিয়ে যাওয়ার অনুমতি চাইতেই নারায়ণ মণ্ডল কিভাবে যেন রাজি হয়ে গেল। কিন্তু ভিন্ন গ্রামে যাওয়ার অনুমতি তো দিল ঠিকই, অথচ ভেতরে ভেতরে খুব চিন্তা হচ্ছে। কি জানি কি হয়। একমাত্র ছেলে বলে কথা। নারায়ণের জমির কাজে মন লাগছে না। কোনো মতে পানির মেশিন চালু করে দিয়ে বাড়ি ফিরে এলো। আদরের সঙ্গে একটু হাঁক ডাক দিয়ে কথা বললে হয়তো ছেলের জন্য টেনশনটা কিছু কমবে। তা নবাবজাদা কবে ফিরবি সেই তারিখ দিয়ে গেছে তো? তোমার অনুমতি নিয়ে তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেল, আবার আমাকে জিজ্ঞেস চুকে। তোমাদের খুব বাড়বাড়িছে। বাপ বেটা মিলে সলা পরামর্শ করে কাজ করবে, আবার আমার কাছে এসে তাল বাহানার অভিনয়, তাই নে? সব তোমার আশকারা। টাকা দিছো? না, আমার কাছে কি টাকার গাছ আছে? গাছ না থাকলেও মেয়ে ছেলের কাছে টাকা ছাপার মেশিন থাকে। যাই হোক, আমি তোমার সাওয়ালে কইলেন বেশি টাকা দিই নাই। ভিন গায়ে গেছে, হাতে টাকা পয়সা না থাকলে চলে? সত্যিই তুমি ও টাকা দাও নাই? দিয়েছি। 1 সপ্তাহ থাকবি। বীরেনের মামুর খুব অসুখ, বাঁচবে না মনে কয়। বীরেন ওর বন্ধু মানুষ, সবসময় একসাথে থাকে, তাই তোমার চাউল গিয়েছে। 2 ফেলটু বন্ধু তো হবি। 2 গরুরই তো বোধহয় 20 বছর পার হয়েছে, অথচ কাম কাজে মনে হয় সিং ভাঙে বাছুর সাজিছে।
ও টুটুর কথায় আমার বিশ্বাস নেই। এই বেড়ানির পিছনে আরো গভীর বিষয় আছে, তুমি ঠিকই জানো, আমাক কইবে না। এত যখন গভীর বিষয়ের গন্ধ পাইছো, তাহলে সাওয়ালক জাতি দিলে কে? বীরেনেক না করতে পারলাম না আর কি। বড় ঘরের সওয়াল, বইনজাবাই আবার চেয়ারম্যান ইলেকশন পাশ করিছে, বুঝো না? কিন্তু সাওয়ালটা এতদিন বাড়ি ছাড়া থাকবি? সারাদিন পোলাপানের মতো সাওয়ালের দোষ ধরে বেড়াও, আর এমন ভাব করতিছো যেন সাওয়াল আরো ফেলেনে কইরা বিলেত গেছে। গিয়েছে তো 2 গ্রাম পরের হাঁসমারি গ্রামে, পাবের গুড়ালে আঙ্গায় চাইলেই তো হাঁসমারি গ্রাম দেখা যায়। যাও স্নান করে আসো, খাতি দিচ্ছি। তুমি ভাত দাও, আমি ক্ষেতের মেশিন বন্ধ করে নদী থেকে ডুব দিয়ে আসতেছি। দেরি করো না কইলেম, শীতের দিনে গরম গরম ধোয়া ওটা ভাত খাইতে হয়। আমার বেশি টাইম লাগবে না কলাম তো, তুমি ভাত তরকারি সাজাও, আসতেছি। বীরেনের বড় মামা সত্যি সত্যি ভীষণ অসুস্থ, এখন তখন অবস্থা। কিন্তু টুটুল বীরেনের সঙ্গে শুধু ওর অসুস্থ মামাকে দেখতে যায়নি, আরও একটা কারণ আছে। তা হলো বীরেনের বড় মামের লতায় পাতায় কেমন যেন এক কাকা, মানে সম্পর্কে বীরেনের মামার শ্বশুর মশাই হন, তিনি আসবেন। সম্পর্কটা বাবা মেয়ের মতো বলেই অনেক অনুনয় বিনয়ের পর ওনার দেখা পাওয়া যাচ্ছে। উনি বড় সাধক, হেন কোনো বিদ্যে নেই উনি জানেন না। মস্ত বড় সেই সাধকের নাম কালীপদ ঠাকুর। টুটুলের খুব ইচ্ছে জাদুটোনা, তন্ত্রমন্ত্র, বশীকরণ, আত্মা প্রেতাত্মা এসবের মধ্যে যে রহস্য লুকিয়ে আছে সেসব শেখা। টুটুল শুনেছে যাদের অনেক সাহস তারাই এসব মন্ত্র সাধন শিখতে পারে। সেদিক দিয়ে টুটুল 100তে 100 পাবে। অনেক আশা নিয়ে বীরেনের সঙ্গে তাই হাঁসমারি গ্রামে আসা। টুটুল এও জানে মন্ত্র বলে নাকি টাকা বানানোও সম্ভব। একবার যদি টাকা বানানোর মন্ত্রটা টুটুল শিখতে পারে তাহলে আর কে পায়? পৃথিবীর কোনো সমস্যাই আর সমস্যা থাকবে না। সমস্ত গরিব আর অভাবী মানুষকে বস্তা বস্তা টাকা দিয়ে দেবে। কিন্তু সমস্যা হচ্ছে কালীপদ ঠাকুরের কাছে তন্ত্রমন্ত্র শিখতে চাইলে উনি কখনো মুখে না করেন না। এমন সব কঠিন পরীক্ষা দেন যে সবাই পরীক্ষায় ফেল করে, যে আর কালীপদ ঠাকুরের সামনেই যায় না। অবশ্য সবই সাহসের পরীক্ষা, এটাই একমাত্র ভরসা। টুটুলের দৃঢ় বিশ্বাস সাহসের যে কোনো পরীক্ষায় সে পাশ করবে। দেখ টুটু, তুই কিন্তু কাউকে বলবি না যে আমি তো কালীপদ ঠাকুরের হদিস দিয়েছি। কেউ জানতে চালি কবু তুই মেলা আগেই তিনার কথা জানতি। তিনার সাধন মন্ত্রের তেলেসমাতি জানে না এমন লোক আছে নাকি? তুই এত ডরাচ্ছিস কেন? তুই আমার বন্ধু মানুষ না? আর আমারই যে তুই উপকার করলি সেটাকে আমি ভুলতে পারবো রে? আমি আমার মতন অ্যাক্টিং করেই সবটা কব, কিন্তু যদি উনি আমাকে তার শিষ্য করতে রাজি না হয়? হবি, আমি শুনেছি কালীপদ ঠাকুর নিজেও চাচ্ছে তিনার সব বিদ্যে কাউরে দিয়ে যাইতে। অত বিদ্যে বুদ্ধি তন্ত্র মন্ত্র পাটে নিয়ে মরে গেলে কোনো লাভ হবি? তার সে কেউ যদি তিনার মন্ত্রবিদ্যা শিখে নিতে পারে তাহলে তো সেটাই তো লাভ। আমার বিশ্বাস তুই ঠাকুরের সব পরীক্ষায় পাশ করতে পারবি। ভগবানের কাছে এই দিন রাত চায় যা। আমার খুব ইচ্ছে টেকা চাপার মন্ত্রটা শিখে ফেলাবো। যদি শিখতে পারি কথা দিচ্ছি তোকে সবের আগে 1 বস্তা টেকা উপর দিবানে। কে রে 1 বস্তা কে? আমার যখনই টাকার দরকার পড়বি তোকে জানাবো। আমার যদি তোর মতো সাহস থাকতো তাহলে পরে আমিই তো মন্ত্র সাধন শিখতে পারতাম। সাহসটা একটু কম বলে তো তোকে সব ব্যবস্থা করে দিচ্ছি। দোস্ত, তুই সব শিখি আমাকে ভুলে যাবি না তো? পাগল হয়ে গেছিস রে ছাড়া। তুই আমার প্রাণের দোস্ত না, মরে গেলেও তাকে ভুলবো না রে বীরেন। আর টুটু বেইমেন না রে, তুই আমার জন্য এই যে হাডু পানিত নামছিস, আমি তোর জন্য গলা পানিত নামবো রে। সেটা সময় হলেই দেখবি। আমাকে তুই বিশ্বাস করিস না? রে তা না, বিশ্বাস করবো না কে? ও তক তো বলা হয় না রে, কালীপদ ঠাকুর সামনে পিছনে সমানভাবে দৌড়াতে পারে। পিছনে দৌড়ানি শিখছে নাকি ভূতের বিয়া খাইতে গিয়ে। শেষে সব ভূত পেতরা হার মাইনে তাক ছাড়া কোনোদিন বিয়ে সাদের অনুষ্ঠানই করে না। কি করছিস? ভূতেদেরও বিয়ে হয় নাকি? ইস রে, আমিও যদি পিছনে দৌড়াতে পারতাম রে বীরেন। কালীপদ ঠাকুর যখন ভূতের বিয়ের দাওয়াত পায় তালি পরে নিশ্চয় সত্যই ভূতেদের বিয়ে শাদিও হয়। কালীপদ ঠাকুরের সব কিছু আমি বিশ্বাস করি। মা মোর যে কঠিন রোগ বাঁধিছে সবাই কষ্টে বাঁচবি না, এই জন্যই তো ঠাকুরকে নিয়ে আসা। এইবার মামু বাইসেই যাবে।
নিজের চোখে দেখতে পারবি। কি সাধন মন্ত্র শিখেছে রে, মরণ ঠেকা পালাবো। তুইও পারবি, কিন্তু পিছনে দৌড়াতে পারার বিদ্যা তো সুজা না রে চান্দু। সিডা কারো দ্বারা সম্ভব হবি না, যদি না ঠাকুর ইচ্ছে করে কাউরে বিদ্যা দান না করে। চোখের সামনে বীরেনের অমন অসুস্থ মামা সত্যি সত্যি সুস্থ হয়ে গেলেন। কি এমন বুদ্ধিমন্ত্র জানেন ওই কালীপদ ঠাকুর কে জানে। যেখানে জমে মানুষের টানাটানি, সেখানে মানুষই ভেলকিটা দেখালো শেষ পর্যন্ত। আরও একবার কালীপদ ঠাকুরের সাধন মন্ত্রের জয় জয়কার শোনা যাচ্ছে। টুটুল সচক্ষে এসব দেখে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছে। একা কালীপদ ঠাকুরের সঙ্গে কথা বলার জন্য গভীর রাতে উনি যখন একা, তখন টুটুল ওনার ঘরে ঢুকে গেল। একজন বয়স্ক লোক, চুল দাড়ি ভ্রু সব কিছু সাদা, গায়ের পোশাকও ধবধবে সাদা। ঘরে বৈদ্যুতিক আলো নেই, এমনকি মোমের আলোও নয়। ছোট ছোট মাটির মুচিতে হাতে পাকানো তেলে ভেজা সাদা সলতে পড়ছে, আর তাতে যে মৃদু রহস্যময় আলোর খেলা হচ্ছে ঘরে, সে আলোতে স্পষ্ট কালীপদ ঠাকুরের মুখ দেখা যাচ্ছে। এই প্রথম টুটুলের মনে হচ্ছিল মানুষ কি বিস্ময়কর, যেন এক অলৌকিক বিষণ্ণ চিন্তার মধ্যে ডুবে গেছেন কালীপদ ঠাকুর। আচ্ছা, কি ভাবছেন উনি? তার মুখে অসংখ্য বলি রেখার গোলক ধাঁধা। সত্যি সত্যি কালীপদ ঠাকুর বিদ্যা বুদ্ধি তন্ত্রমন্ত্র আর সাধনের ভারে অনেকখানি ভারিক্কি মেজাজ বহন করে। টুটুল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে যাবার জন্য পা বাড়াল, কেননা ওনার সাধন ভঙ্গ করার সাহস বা ইচ্ছে কোনোটাই টুটুলের নেই। কিন্তু বন্ধ চোখের মানুষটি যেন ভরা গলায় শব্দ তুলে টুটুলকে দরজায় আটকে দিলেন। কি চা সেখানে? ঠাকুর, আমি মন্ত্র সাধন বিদ্যে শিখতে চাই। মন্ত্র সাধন বিদ্যের ওজন কত জানিস? তোর বয়স কত? আমার কাছে যারা আসে তারা সবাই পরিণত হয়ে আসে। তুই তো এখনো রঙিন চশমা পইরা জগৎ দেখছিস। মন্ত্র সাধন বিদ্যা অত সহজ জিনিস না। আমি জানি ঠাকুর মশাই, কিন্তু আমি এই বিদ্যে শিখবই, আর আপনার কাছ থেকে এই দীক্ষা নিতে চাই। আমাকে আপনি পরীক্ষা করে যাচাই করে নেন, তবু নিরাশ করেন না ঠাকুর। তা মন্ত্র সাধন বিদ্যা শিখা কি করবি? মানুষের উপকারী করবানি। আপনি যেমন বীরেনের মামুক ভালো করে দিলেন, আমিও মানুষের উপকারী করব। অমন কথা সবাই বলে। মন্ত্র সাধন বিদ্যা একবার শিখা ফেলাইলেই লোভ আর ক্ষমতার বলে মানুষের অপকারী বেশি করে। মিথ্যাচার করে, মানুষ মারে, বশীকরণ করে, কুফরি করে। উপকারের নেশা টাকার নেশার নিচে চাপা পড়ে। আমি আমি মানুষের উপকারী করব, সত্য বলতেছি ঠাকুর। আপনি আমাকে বিশ্বাস করে দেখেন, ঠকতে হবে না। মূর্খ, তুই অন্যায় করলে তুই ঠকবি, আমি না। তবে তোর মতো অল্প বয়সে আমিও মন্ত্র সাধন শিখতে ঘর ছাড়া হয়েছিলাম। এই পথ খুবই বন্ধু, উষা নিসা। যতটা মসৃণ মনে করছিস ততটা একদমই না, অনেক কষ্ট করতে হয়। আমি সব পারবো, আপনি পরীক্ষা করে দেখেন। ওই প্রদীপের উপর কপাল দিয়া 10 মিনিট চোখ বন্ধ করে রাখ। কপাল পড়ে যাবে না? যা, তোর এখনো মন্ত্র সাধনের সময় হয় নাই। ভুল হয়ে গেছে ঠাকুর, আমি এখনই কপাল দিচ্ছি, পুড়ে গেলে যাবি। না, আর কথা না। মন আরো স্থির হোক, আরো পরিণত হোক, তখন আসিস। এখন যা, আমার কাজ করতে দে। ঠাকুর, আর একটা সুযোগ দেন। যা। তুই একটা রাম সাগর, এত শিখিয়ে পড়ে দিলেন, এত বাহাদুরি গল্প করতে পারিস, একলা একলা আমার বসার শ্মশানে বসে থাকতে পারিস, আর ঠাকুরের সামনে গিয়া সব জগা খিচুড়ি রাইদা চলে এলি। আমাক যে কিসি ভর করেছে রে বীরেন, কি কব, ভগবানের দিব্যি করে করছি। একটা বার ওই ওই মোটা মাথাত খেলেনি যে কালীপদ ঠাকুর যদি আগুনেও ঝাঁপ দিবার কথাও কয়, তাও তো কিছু হবি না নে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছিস, আমার কি? বন্ধু হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছিল, তুই দায়িত্বের দাম দিল না। এত বড় মন্ত্র সাধকের কাছে পাইয়া ছেড়ে দিলি। আর কারাগারে নুনের ছেড়ে দিস না তো, শৈল চলে যাইতেছি। অত কষ্ট করে তোর মামার বাড়ি যাওয়ার কোনো ফল হলো রে? এখন কি করবি? বইলে যা মন্ত্র সাধন, পরীক্ষায় বসা লাগবি, লেখাপড়া করগে মন লাগায়। যা স্যার। ঠিকই কইছু,
ধৈর্য ধরতে হবি। মন্ত্র সাধন বিদ্যে আমি শিখে সাগরে বিরেন, আর ওই কালীপদ ঠাকুরের কাছ থেকেই এই বিদ্যে আমি নিব। পরীক্ষা শেষে মেলা টাইম পাওয়া যাবে, তখন আরেকবার যেতে হবে তিনার সামনে। পারবি না? অবশ্যই পারবো, 100% পারবো। এই টুটুল মন্ডলের ইচ্ছে দাম আছে, এইবার মানসিকভাবে আরো প্রস্তুতি নিতে হবে। খবরদার, বেশি প্রস্তুতি নিতে যাইয়ে আবার ওই কালীপদ ঠাকুরের কথা যেন তোর বাপ মেরে কইস নে, তালি পরে আমাকে আর বিশ্বাস করবি না নারায়ণ জেঠু। আর ভাববি তুই যে বারে বারে ফেল মারতেছিস তার জন্য আমি দায়ী। তোর মাথাত এসব আমি ঢুকাইছি। বাবাক তো বলা যাবেই না, কিন্তু মায়ের খুলি মা কিছু বলবি না নে, নিষেধ করলি বাবাকে বলবি না। তুই ভাবিস নে, এইবার পাশ হয়ে যাবি নে, আর না হলি না হবি। গোপন বিষয় গোপন রাখাই ভালো। যত লোক জানাজানি হবি তত বিপদ। যখন সব শিখতে পারবি তখন তো সবাই জানতেই পারবি, অত ঢোল বাজায় লাভ কি? আসল জায়গায় গিয়ে তো সব ফুস হয়ে গেল, খালি মুখে তো জোর। তুই আমার কত খোঁচা মারতেছিস কে রে? আমার যে সাহস আছে তুই জানোস না মনে কয়? আর কথা কইস না টুটু, ভাবছিলাম তুই মন্ত্র সাধনা শিখতে গেলে আমার কত কাজ করা সহজ হয়ে যেত। ও নিজের স্বার্থ নিয়ে আসু, কই বন্ধু হয়ে আমাকে উৎসাহ উদ্দীপনা দিব তা না, তখন থেকে নেগেটিভ কথা করছিস। আচ্ছা যা, আর করছি না, আবার চেষ্টা চালাতে হবে কিন্তু, ঠিক আছে? একবার না পারিলে দেখো শতবার। পড়িস নি বয়ে, যা বাড়ি যাই বের। হাতের কাছে এত বড় সুযোগ পেয়েও টুটুলের সবকিছু হাতছাড়া হয়ে গেল। টুটুল এতে যতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি আফসোস যেন হচ্ছে বীরেনের। বীরেন টুটুলের খুব ভালো বন্ধু, তবে ভীষণ ভীতু। টুটুল অত সাহসী বলে বীরেন চায় টুটুলের সঙ্গে সঙ্গে থেকে ওর সাহসের ফায়দা নিতে, যদিও ওর কোনো খারাপ মনোবৃত্তি নেই। এদিকে কালীপদ ঠাকুরের এত কাছাকাছি গিয়েও কোনো লাইনঘাট হলো না বলে টুটুল রাগে দুঃখে নিজের বোকামির জন্য নিজের উপর খুব বিরক্ত। কিন্তু বিরক্তির ওপর আবার নতুন করে পরীক্ষার রুটিন আর পড়াশোনার চাপ টুটুলকে কালীপদ ঠাকুরের মন্ত্র সাধন আপাতত ভুলিয়ে দিল কিছুদিনের জন্য। দেখতে দেখতে যথাসময়ে পরীক্ষা শেষ হলো। নিজের লাগাম ছাড়া বয়সের আর পাশ ফেলের দড়ি টানাটানি ছেড়ে দিয়ে টুটুল অন্য কিছুর আশায় ধৈর্য ধরে আছে, এবং ধৈর্যের ফল হিসেবে কালীপদ ঠাকুরের সামনে যাওয়ার নতুন রাস্তাও তৈরি হলো। এবার টুটুল চোখ বন্ধ করে সব কিছুতে ঝাঁপ দিতে রাজি। প্রথমে আমার কাছ থেকে কি শিখতে চাস? আপনার মতন পিছন দিকে দৌড় দিয়ে শিখতে চাই ঠাকুর। ভালো, খুব ভালো। চোখের রঙিন চশমা খুলে গেছে তার মানে। তুই যে প্রস্তুতি নিয়ে আসবি আমি বুঝতে পারছিলাম। যাই হোক, এই লাইনে সাহসী হওয়া খুব প্রয়োজন। প্রথমে তোর সাহসের পরীক্ষা নিব, তারপর তন্ত্রমন্ত্র। পরীক্ষায় পাশ করতে পারবি তো? যতক্ষণ আপনার পরীক্ষায় পাশ না দিব ততক্ষণ আমি নিজেও কোনো মন্ত্র সাধনা শিখতে চাই না ঠাকুর। আপনি যে পরীক্ষায় নেন নে, পাশ আমি করতে পারবো। ভালো সময় তুই আসছিস। প্রথম পরীক্ষা। চরহামকুড়িয়া গ্রামে একটা মেয়ে গলায় দড়ি দিয়া গত রাতে মারা গেছে। পুলিশে খবর দেওয়া হয় নাই, ওরা গোপনে লাশ সরাইতে চাইছে। ওই লাশ নামানোর সাহস কারো হয় নাই। আমার কাছে আসছিল, আমি বলছি ব্যবস্থা কইরা দিব। ওই লাশ নামাইয়া হাঁসের দড়িটা নিয়ে আসবি, পারবি? পারবো। তুই একলা ওই লাশ নামায় ওদের সাহায্য কর। আর একটা কথা, এর আগে ফাঁসের মরা দেখছিস? জি না ঠাকুর, সরাসরি দেখি নাই। তোর কলিজা কত বড় আজই বোঝা যাবে। যা, ওই দড়ি নিয়ে আয়। টুটুল মণ্ডলের আগেও শুনেছে ফাঁসির দড়ি দিয়ে নাকি অনেক কিছু করা যায়। যাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে তারা খুব গোপন রেখেছে বিষয়টা। বলতে গেলে গ্রামের কাকপক্ষীও জানে না। কালীপদ ঠাকুরকে জানানোর কারণ হচ্ছে উনি যদি লাশটার কোনো ব্যবস্থা করেন তাহলে থানা পুলিশ গ্রামবাসী কেউ কোনো ঝামেলা করার সাহস তো পাবেই না, বরং যে যাই করুক কিছুতেই কিছু হবে না। আর টুটুলও এমন সময় কালীপদ ঠাকুরের কাছে পৌঁছলো যে ঠাকুর এক ঢিলে দুই পাখি শিকারের ব্যবস্থা করেছে। দেখা যাক টুটুল কি করে। টুটুল গোপনে রাতে ওই বাড়ি পৌঁছল। ভেতর ঘরে খুব নিচু স্বরে এক মহিলার কথার আওয়াজ ভেসে আসছে। কালীপদ ঠাকুর আমাকে পাঠিয়েছে। রাইতটার অন্ধকার আর একটু জমলি আমি লাশ নামাই দেব। আপনারা ব্যাঙ্গারের ব্যবস্থা রাখেন। লাশ রাইতেই পুরাইতে হবে কাকা। গত রাইতে গলায় দড়ি দিয়েছ না? কিন্তু বাবা,
রমারে তো গায়ের শ্মশানে নিতে পারবো না নে। ওরে নিয়ে একটা পুলিশি কেলেঙ্কারি আছে। কালীপদ ঠাকুরের সবটা খুলে বলেছি আমি। যদি উনার গ্রামে সৎকার করা হয় তালি পরে কেউ কিছু জানতেও চাইবে না। উনার মন্ত্র বলে কেউ কোনো কথাও কবার পারবি না নে। এই গায়ে একটা সমস্যা আছে, তোমাকে বলা যাবে না নে। বুঝতে পারিছি। আমি একলাই লাশ নামাতে পারবো। আপনি বিলে যান, নৌকা রেডি রাখতে হবে। আমি লাশ নিয়ে বিল পাড়ে আসতেছি। কোন ঘরে লাশ? রমার মা চুপ, একদম চুপ। আর একটা আওয়াজ যেন গলা দিয়ে বাইরে না হয়। তাড়াতাড়ি চলেন। ওই গলা সুর কমতেছে না তো? কি নামে সবাই জানাইতে চাস? সে ব্যবস্থাও করা যাবে। কি যাবো থানায়? তারকা পুলিশ দিয়ে মরা মিয়ারে কাটাছিড়া করাইতে চাস? আরে মাথা ঠান্ডা রাখেন, মায়ের মন তো খুব নরম, গাদাগাড়ি তো করবই। যাক, ধমকেন না কাকা। সবাই মূর্খ মিয়া ছেলে জন্য হয়ে আছে। একদিন আগে মিয়াটা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে, তিনার সে খবর হয় নাই। সংসারে কোনো দিকেই মন নাই মহারানের, খালি নয়া শাড়ি আর নয়া গয়না চাই, তালি খুশি। বিশ্ব সংসার রসদলে গিলেও যার খবর হয় না, তার গলায় এখন মিয়ার দুঃখে অত সাতসুরের কান্দন কেন? ওই হয়েছে কাকা, হয়েছে। আপনি কাইনেন না, দুয়ার খোলেন। লাশ তো খুব ফুলেছে দেখছি। বাকি ভালো, শীতের দিন গরম হলি আর এসব ধূপ ধুপে কাম হইতেন। তুমি লাশটা নামাও, আমি বিল পারে গেলাম। অসুবিধা হবে না তো? না একলা পারবে? না না, আপনি যান, আমি পাইব। বাড়ির পিছনের ওই বাসধারের নিচ দিয়ে বিল পারে যাওয়ার শর্টকাট রাস্তা আছে, ওই দিক দিয়ে আইসো, তাড়াতাড়ি হবে। ভ্যান গাড়ি উঠানের কামরাঙ্গা গাছে নিচে রাখছি। আচ্ছা। ওরে বাপরে, কিরম ভয়ঙ্কর চেহারা হয়েছে। বীরেন যদি দেখতো নির্ঘাত ফিট খাইতো। জীবনে কোনো মানুষের এত লম্বা জিব্বা দেখি নাই। মা গো মা, মা কালী রক্ষে করো। রাম 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 রাম। না, একলা একলা লাশ নামানি আমার কমবো না। কি করি? কাকা বাবুক তো বিল পাড়ে পাঠিয়ে দিলাম। এবার না, কিছু করেন নেই টুটুল মন্ডল। পরীক্ষায় পাশ দিতে চালে এই ফাঁসের দড়ি নিয়ে কালীপদ ঠাকুরের কাছে জাতি হবি। এত বড় সওয়াল, একটা লাশ নামাতে পারবি না? কি কর? আরে কোনো সারা শব্দ তো পাইতেছি না। কাকা গেল কেন? ফাঁসের মরা নিয়ে একলা আমি এইখানে কতক্ষণ অপেক্ষা করব? কাকা, ও কাকা বাবু, কোনে আপনি? ওইটা কি? আমি তো মনে হয়েছে কি আজীব ব্যাপার। মানুষটা গেল কনে? লাশ ধুয়ে পলাইল না কি কেটে জানে? হায় ভগবান, এখন কি করবো নে? ও তুমি চলে আসিছো? আরে এই লগি আনতে গেছিলাম। খালি বইটা দিয়ে নাও চলবি না। ধরো লাশ, ধরো, নাও তুলি। তুমি ফাঁসের দড়ি ধরে আসো যে, ওই দড়ি খান খুলে দিচ্ছি, বিলে ফেলে দাও। না না, এই ধরে ফেলা যাবে না, এটা আমার লাগবে, খুব প্রয়োজন। তা ফাঁসের দড়ি হলে হবি নাকি এই মরাটাও লাগবে? মানে কি করছেন কাকা? এই কি, এই শীতে ঠান্ডা পানিতে যা দিলেন কেন কাকা? ফাঁসের মরা নিয়ে বিল পার হবি? মরা সহ বিলে ডুবাই আমার বউ। রাম 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 রাম, কি কি হইতেছে আমার সাথে? এ কি বিপদ রে বাবা, কি করি? বাবা লোকনাথ রক্ষে করো বাবা। এ কি, এ কি, পাশের মরা উঠে বসতেছে কেমনে? কি হয়েছে সব? বাবা লোকনাথ, এ কি বিপদ, এ কি বিপদ? আমার গলার দড়িটাতে। না না, আমি এই দড়ি ছাড়বো না নে। নাও ডুবাইয়া দিমু, দড়ি ছাড়। হাসবিলে গলাটা পানিতে পুইতে দিবে এখন। আমার ফাঁসের দড়িটা ছাড়, বাঁচতে চাইলে ছাড়। নাও ডুবাই দাও,
আমাকে বিলে পুঁতে ফেলো, মাইরে ফেলো, যা ইচ্ছে করো, হাসে তোরে আমি ছাড়ছি না। বেটার সাহস তো কম না। ওই ডর ভয় নাই তোর কলিজায়? যতই চেষ্টা করো কোনো লাভ হবে না, এই দড়ি আমি ছাড়ছি না। সারা রাত ধরে মাছ ঝিলে টুটুল ফাঁসির মরার সঙ্গে ওই গ্রামের অপরিচিত লোক মিলে যেন মহা তাণ্ডব চালালো। তাতে যত সাহসী লোকই হোক না কেন, নির্ঘাত জ্ঞান হারিয়ে মাছ বিলে পড়ে মারা থাকতো। অথচ টুটুল সত্যি সত্যি এখনো স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে না, ঠিক স্বাভাবিক নয়, প্রচণ্ড শীতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠোঁট নীল হয়ে গেছে, হাত পা যেন জমে বরফ হয়ে গেছে। চারদিকে শীতের ঘন কুয়াশা সরে পূব আকাশে সূর্যি মামা আলোর পসরা সাজিয়ে ঝলমলিয়ে উকি দিচ্ছে। হঠাৎ ক্লান্ত টুটুল দেখছে সে একটা বিলের পাড়ে এসে পৌঁছেছে। হাতে ধরা একটা ময়লা আর ভেজা দড়ি। দড়ি টানছে, অথচ দড়ির শেষ মাথায় কোনো ভার অনুভব করছে না। এ কি, দড়ির শেষ মাথায় তো কিছুই নেই। কোথায় মেয়েটার লাশ? আর নৌকাটাই বা গেল কোথায়? অপরিচিত সেই মধ্যবয়স্ক ভদ্রলোক? কেউ নেই, কিচ্ছু নেই সেখানে। একটা বিরান বিলের এক কিনারায় একদম একা টুটুল পড়ে আছে। মানে কি? তবে সারা রাত ধরে যেটা ঘটেছে সেটা কি? তীব্র কল্পনার বিভ্রান্তি? না না, এটা সম্ভব নয়। ফাঁসির মরা টুটুল নিজের হাতে ভ্যান গাড়িতে তুলেছে, এমনকি নৌকায়ও। কিন্তু নৌকাটা গেল কোথায়? ডুবে গেছে? সারা রাতের সে ভয়ঙ্কর তাণ্ডব খেলা যদি মিথ্যেই হবে, তবে দড়িটা কিভাবে টুটুলের হাতে এলো? টুটুলের স্পষ্ট মনে আছে রমা নামের মেয়েটা এই দড়িতে লম্বা জিভ বের করে ঝুলেছিল। কিছুই বুঝতে পারছে না টুটুল। আর কিছুক্ষণ পানিতে পড়ে থাকলে সত্যি সত্যি মারা পড়বে। আগে কালীপদ ঠাকুরের সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি। আমি জানি না সারা রাত ধরে কি ঘটেছে, কিন্তু এইটা যে ফাঁসের দড়ি এটা জানি। আমি সাহসের পরীক্ষায় পাশ করেছি তো। প্রথম পরীক্ষায় তুই পাস। অপরিচিত যে লোকের বাড়ি তোকে পাঠিয়েছিলাম সে লোক আর কেউ ছিল না, স্বয়ং আমিই ছিলাম। কি করছেন? যে লাশ তোকে নামাতে বলেছিলাম সে মেয়ে অনেক বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে। ওর আত্মা আমি বশ করে রেখেছি, নানান সময় কাজে লাগে। অমাবস্যা পূর্ণিমায় ওই রমার আত্মা এখনো ওই বাড়ির বন্ধ করে ঝুলে থাকে। ওই দিকটা গ্রামের কেউ ভয়ে যায় না। তোর সত্যি সাহস আছে। তুই যে একলা লাশ নামাইতে পারছোস, তখনই বুঝতে পারছি তোর দম আছে। তাহলে পরে মন্ত্র শেখা শুরু করবো কবি। অস্থির হওয়া যাবে না, আরো পরীক্ষা দিতে হবে। কেবল ফাঁসির দড়ি জোগাড় হয়েছে। এবার শনি মঙ্গলবারে কাঁচা কবর, মানে নতুন লাশের মাথার 1 হাত লম্বা চুল আর কাফনের কাপড় চাই। পারবি? অবশ্যই পারবো। গত রাতে সমস্ত ঘটনায় আমার কারসাজি ছিল, কিন্তু লাশ তুলে কাফনের কাপড় কেটে আনাতে আমার কোনো হাত থাকবে না। নিজের বুদ্ধি আর বলের জোরে এই পরীক্ষা দিতে হবে। আরেকটা কথা, কবর থেকে লাশ তোলা কিন্তু খুব কঠিন। ফাঁসির দড়িতে ঝুলে থাকা লাশ নামানোর মতো সহজ কাজ না। ঠিকঠাক মতো কবর খুঁড়তে হবে। কবরের উপর বাঁশ দেওয়া থাকে, সেই বাঁশ সরাতে হবে সাবধানে। লাশের মুখ খোলা যাবে না। পায়ের কাছ থেকে কাফনের কাপড় কেটে নিয়ে আসতে হবে। ভেবে দেখ। ভাবা ভাবে কিছু নাই। আমি যে সাহসী সবাব তার প্রমাণ আপনাকে আমি দিব। আর দিদি পরেই তো আপনার মন্ত্র সাধন আমি পাবো। কবি কোনখানে জাতি হবি ঠিকানা দেন। এর আগে কোনদিন কবরস্থানে গেছিস? লাশ মাটি দেওয়া দেখছিস? লাশের মাথা কোন দিকে দেয়, পাও কোন দিকে দেয়, সেই নিয়ম জানিস? না ঠাকুর, কবর দেওয়ার নিয়ম তো জানি না। ভালো কথাই বলেছেন। কেমন কবর করতে হবি তাও তো জানিনি। কবরে মানুষ সবাই উত্তর দক্ষিণ করে। তার আগে তোর জানতে হবি কাফনের কাপড় আনবি কোন কবর থেকে, মানে মহিলা না পুরুষের কবর। মহিলাদের কাফনের কাপড় লাগে বেশি। চুল লাগবে মহিলা আর কাফনের কাপড় লাগবে পুরুষের। কাজেই এক রাতে তোর 2টা কবর খুঁড়তে হবে। খুব শক্ত কাজ।
এই কাজে পাশ করা মানে তুই তন্ত্রমন্ত্র সাধন বিদ্যার অর্ধেক জয় করে ফেলবি, বাকিটা ধৈর্য আর সাধনা। আজ মঙ্গলবার, সামনের শনিবারে মরা মানুষের চুল আর কাফনের কাপড়ের টুকরা পাই যাবেন। কোন হুজুরের কাছে লাশ দাফনের নিয়ম কানুন জানিয়ে দিবেন। আমি সব নিয়ম জানি, তোকে যথাসময়ে বলে দিব, কিন্তু তার আগে খোঁজ রাখতে হবে নতুন লাশের। মানে শনি বা মঙ্গলবারে যে লাশের বয়স 4 দিনের কম হবে তেমন লাশ লাগবে। আমি তোরে জানাবো, তুই বরং এই সপ্তাহ বাড়ি থেকে ঘুরে আয়, কারণ এরপরে সব ঠিক থাকলে 3 মাসের মধ্যে আমার ঘর থেকে বেরোতে পারবি না, এমনকি সূর্যের চেহারাও দেখা নিষেধ হয়ে যাবে। কি রে, চোখ মুখ এমন ফুইলে আছে কে রে? কথাও তো কইছিস ফেস ফেস করে। ঠান্ডা লাগে গদগদ করতিছে বুক। শিগগির আয়, রসুন তেল ডলে দেই। ছাড়ো তোমার, খান ফার্মেসির বড়ি খালি ঠান্ডা সারি যাবি। তা না হয় গেলু, পরীক্ষা দিয়ে যে এত বড় লাট সাহেবের বিটে হয়ে গেছু। কে রে, টই টই করে না ঘুরে বাপের সাথে খ্যাত খামারে কাম করা যায় না? আর কত বেড়ানির দিন কাটাবো? আমি 1 সপ্তাহের জন্য আসিছি, 3 মাসের জন্য যাইতে হবি। তোমাকে না বললাম আমি মন্ত্র সাধন শিখতেছি। একবার মন্ত্র পালি বাবাক আর কোনো কাজ কাম করতে হবি না নে। ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলি বসে থাকবি আর একলাই সব হয়ে যাবে। থ, কি করছিস বেটা? জগতে জাদু মন্ত্রে কিছু হয় না। তা যদি হইতো তাহলে পরে তক যে কলম পড়ে এনে দিলেম, তা দিয়েই তো পরীক্ষায় পাশ দিতে পারতি। যা হয় সবই পরিশ্রম আর কষ্ট করে। বসে বসে মন্ত্র পড়ে ফু দিয়ে যা পাওয়া যায় তাতে না আছে আনন্দ, না আছে শান্তি তৃপ্তি। আমি মন্ত্র পরে ফু দিয়েই সব করা শিখে ফেলাবো, সে ব্যবস্থা করে ফেলেছি। ওইসব বাজে চিন্তা ফালাতো। বড় কলেজে পড়বি, চাকরি করবি, সাহেব হবি কেমনে সিধা চিন্তা কর। হ্যাঁ রে, অঙ্কে পাশ করতে পারবি তো? আমি ভগবানের কাছে মানত রাখছি, তোর রেজাল্ট দিলেই পুজো দিব। পড়ালেখা আর করবো না মা, পড়ালেখা খুব ঝামেলার বিষয়। একসাথে অঙ্ক, বাংলা, ইংরেজি, বিজ্ঞান মাথা খুলে না। তোর বাপের কানে গেলে ত্যাজ্যপুত্র মনে আছে তো? আমাকে ত্যাজ্যপুত্র করা লাগবি না, আমি নিজে নিজে ত্যাজ্যপুত্র করে দিলাম তোমাকে সংসার থেকে। এখন বুঝবে না, আগে মন্ত্র পাই তখন দেখবা দেশ গ্রামের কেমন নাম ডাক ছড়াইতেছে। খালি বাপের মতো বেশি বুঝার স্বভাব। আইসা সব বুঝতে পারতেছি। যা দিনই খান ফার্মেসির ঠান্ডা কাশের বড়ি নিয়ে গিয়ে। পায়ের জুতো কনে? কি রে, নতুন জুতো জোড়া গেল কনে? বিলের পানি ভাইছে গেছে, হারাই গেছে মা। টাকা দাও, বড়ি কিনতে হবি, 1 জোড়া জুতাও লাগবি। এই নে, টাকা বাঁচলি বাকি টাকা দিয়ে ঘোষের হোটেল থেকে রসগোল্লা খাইয়ে আসিস। 2 সপ্তাহ কেটে গেছে, অথচ কালীপদ ঠাকুর কোনো খবর পাঠাচ্ছেন না। তার মানে কি এখনো সুবিধা মতো কাঁচা কবরের খোঁজ পাওয়া যায়নি? 17 দিনের মাথায় কালীপদ ঠাকুর লোক পাঠালেন আজই যেতে হবে। এই কাজে সফল হলে টানা 3 মাসের ধাক্কা। টুটুল মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রওনা হলো, কিন্তু বাবাকে বলার সাহস কেন জানি পেল না। তাই বীরেনের হাত দিয়ে একটা চিঠি পাঠিয়ে দিয়ে দ্রুত গ্রাম থেকে সরে গেল। চিঠি হাতে পেয়ে যদি বাবা ওকে আটকে দেয় তাহলে সব কুল ভাসবে। বাবার হাতে চিঠি পড়ার আগেই গ্রামের বাইরে চলে যেতে হবে। এদিকে হাতে চিঠি পেয়ে নারায়ণ মণ্ডল রেগে বাঘ হয়ে বাড়ি ফিরল। তুমি তো মেলা শিক্ষিত, নাও এটা একটু ভালো করে পড়ে শোনা দেখি। কি এইটে? অভিনয় করতেছ কিসের জন্য জানো না কি? তোমার সাওয়ালের হাতে লেখা লিটার সিডি ও কত বড় লিখক হয়ে গেছে যে বাপের 1.5 পৃষ্ঠা চিঠি লিখে বাড়ি ছাড়িছে। আরে টুটুর কথা ছাড়ো, এত বড় হয়েছে এখনো পরীক্ষার পর পরীক্ষায় বসে ধৈর্য ধরে পাশ দিতে যে পারে না, সে বাড়ি ছাড়া থাকবি? একটা সপ্তাহ যাক, দেখবে ঘুরে ফিরে হাতের টাকা পয়সা গুণ ফুরাইলে বাড়িতে আসবি। তোমার সাপোর্টেই তো ছোড়াটার মাথা বিগড়াইছে। খালি বাপের শাসনে কাম হয় না, মায়ের শক্ত শাসন করতে হয়। আমি সাওয়ালক শাসন করি না, কিটা কইছে? হ্যাঁ, এমন শাসনই করো যখনই টাকা চাই কলজার ভিতরে রাখা জমা করো টাকা হাতে দাও। আমার কাছে তো টাকা পয়সার গান গাইতে পারে না, তুমি আমার সাওলডারে বাড়ি ছাড়া করিছো। কি বিদ্যান ভাষণ শিখেছে বাবা। আমি মন্ত্র সাধন শিক্ষে নিজেকে শিক্ষিত করতে যাচ্ছি। আপনার অন্তরের অন্তঃস্থল হইতে পাওয়া আশীর্বাদ
আমারে সাধন বিদ্যায় মাথার মুকুট হয়ে থাকবি? বাবা বাবা বাবা, কলাম তো অত ধৈর্য তোমার সাওয়ালের নাই, চলে আসবি। উতলা হচ্ছ কিসের জন্যি? ও আসলি পরে ওর জন্য আমি ফুলের মালা নিয়ে উঠানের পরে দাঁড়িয়ে থাকবো ভাবছো? লাঠি পিটা করব, এই বাড়ি তোর আর জায়গা নাই। অকামি কাগজ কলমে ত্যায্য করব। আইসে কইরো। আমাকে নরম ভাবিস না, বেশি ভালোবাসায় কাম হবি না। যে রোগের যে অসুখ, ডায়রিয়া রোগীরে তো আর কুইনাইন খাওয়ালি হবি না। আমার সাপ কথা, তোমার সাওয়াল আর এই বাড়ি ঢুকতে পারবি না। আইসা ডুববি না নে। যদি তুমি অপনিয়া কোনো ধরনের সিনেমা করছো, আমি বাড়ির থেকে বেরোয় যাব। জীবনে আর খুঁজে পাবে না কলাম। এক সাওয়াল জ্বালায় হাড্ডি মাংস শেষ করে দিল। বাদাই মাজানি কুনাটকা গেছে উনি মন্ত্র সাধন শিখতি। জাদুটো না শিখে তাই করি ভাত খাবি, অত সুজা দুনিয়াদারি। আইসে টুটুর বাবা, জাদু করে কি টাকা ছাপান যায়? কি? হ্যাঁ যাই তো। তোমার সাওয়াল জাদু মন্ত্র শিখে তোমার জন্য একটা টাকা ছাপানির মেশিন নিয়ে আসবি। সেই আশায় আসমানের তারা গুনতি থাও, আবার গলা ফুলায় কয় সে মেট্রিক পাস দিছে। কোন মাস্টার তোমাক নম্বর দিয়ে পাস করাইছে কিডা জানে। মাথাত খালি গোবর ভরা আর কিচ্ছু নাই। ভালো হইছে, আমার মাথার গোবরই আছে, তোমার সমস্যা কি তাতে? আমি কবরস্থানে ঢুকবো না। ওই যে পূব দিকে কোনায় আর একটা দক্ষিণ দিকের দেওয়াল লাগোয়া, ওই দুইটা কবরই নতুন। উপরে দেওয়া খেজুর পাতাও তাজা, দেখলেই বুঝতে পারবি। যা, মনে আছে তো? মহিলার লাশের মাথার এক হাত চুল কেটে আনবি, আর পুরুষ লাশের পায়ের দিক থেকে কাফনের টুকরা কাপড়। যা, আমি চলে যাচ্ছি। এর আগে কোনোদিনও কবর ঘুরি নাই। যদি কোনো সমস্যার মুখে পড়ি তাহলে কি করতে হবে এটা শুধু কয়া যান ঠাকুর। ভয় মানুষের মনের ভিতরে থাকে। সেই ভয় জায়গা মতো ডালপালা ছড়াইয়ে মানুষের চোখের সামনে নানান ঘটনা তৈরি করতে পারে। যারা ভীতু তারা ঘটনাগুলো বিশ্বাস করে, আর যারা সাহসী তারা মাথা ঠান্ডা করে যুক্তিতর্ক দিয়ে ঘটনাগুলো দেখে। ঘটনার মধ্য দিয়া যায়, কিন্তু ভয় পায় না। ওই সকল সাহসী মানুষরাই তন্ত্রমন্ত্র সাধনবিদ্যা আয়ত্ত করতে পারে। ভয় আমি পাবো না নে, কিন্তু বিপদের কথা করছিলাম ঠাকুর। যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না। তবে হ্যাঁ, আরেকটা কথা, যত ঘটনাই ঘটুক ভোর হওয়ার আগে কবরস্থান থেকে বার হবি না। ভূত প্রেত প্রেতাত্মা শয়তান তোকে যতই শাসাক, যতক্ষণ তুই কবরস্থানে থাকবি কেউ তোর ক্ষতিও করতে পারবে না। ভোরবেলায় আমার কাছে চলে আসিস। ঠাকুর, লাশ দুটো মাটি চাপা দেওয়ার সময় যদি কোনো ভুল ভ্রান্তি হয়? কেন? সব নিয়ম তো দেখাইছি, বুঝাইছি, অনেক উপদেশও দিলাম। আর না, এবার নিজের বুদ্ধি বিবেচনা কাজে লাগা। আর একটা কথা মনে রাখবি, প্রতিকূল পরিস্থিতি মানুষের মাথায় নতুন নতুন বুদ্ধির দরজা খুলে দেয়। যা। চিটা চিটা, তুমি এত রাইতে এখানে কি করতেছো একলা? বাইরে খুব বিপদে পড়ছি, আশেপাশে কাউরে দেখতেছি না। হঠাৎ তোমার দেখতে পাইলাম, আমার একটু উপকার করো না ভাই। কি হয়েছে? কিসের বিপদ? এত রাইতে মিয়া ছেলে একলা একলা যাও গনে। রাইতে বিরাইতে বিপদ যে উৎপেতে বসে থাকি জানো না? তুমি কবর করতেছ কেন? সেটা তোমার জানা লাগবে না, আমার কাজ আছে। তুমি তো দেখতেছি ভালোই কবর খুঁড়তে পারো, আর একটা নতুন কবর বানাইয়া দাও না। এই মহিলা, কি আবল তাবল কথা করছো? যাও, মতলব কি তোমার? ভাই, আমার সাথে আমার স্বামীর লাশ আছে, ওই যে ওই জঙ্গলের সামনে। তুমি একটু আসবা, খুব বিপদে পড়ছি। এত রাইতে লাশ নিয়া আমি কতক্ষণ জঙ্গলের মধ্যে একলা একলা বইসা থাকবো কত? আসো না ভাই, লাশটা একটু ধরবা। গুরুস্থানে আয়না রাখি, গুরুস্থানে রাখলে আর ডর নাই, বাইরে রাখলেই ডর। লাশ চাইটা খায়া নিব। তোমার স্বামীর লাশ মানে? মরা মাংসের লাশ নিয়ে এত রাইতে তুমি বাইরে এসেছো কিসের জন্য? আমার স্বামী ঘন্টা 2 আগে মরে গেছে। আমি লাশ ধুয়ে পলাইছিলাম,
কিন্তু খুব মায়া লাগতেছে, তাই আবার ফেরত আসছি। একটু আসো না ভাই, লাস্টার একটা ব্যবস্থা করি। না না, ঠাকুর বলেছে যাই ঘটে যাক না কেন কবরস্থানের বাইরে যাওয়া যাবে না। ভাই, আমি যদি তোমার আপন মায়ের পেটের বোন হইতাম, আমার এমন বিপদে তুমি না এসে থাকতা। ভাই, কিচ্ছু করা লাগবো না, শুধু খালি লাশটা গরুস্থানের ভিতরে আয়না রাখবো, আর কিছু না। একটাবার বাইরে আসো। না কি কান্দন বন্ধ করে বসে থাকো, তোমার সাথে কথা করি। ভোর হওয়ার আগে আমার কাজ হবি না নে। ভোর হোক, আমি তোমার স্বামীর লাশের ব্যবস্থা করে দিবা নে। এখন আমার কাজ করতে দাও। একবার যদি বাইরে আসতে তোর কার আমি মটকে দিতাম, আসলি না। তুই কি ভাবছিস সারা শান্তিতে এখানে থাকবি? তোরে আমি বাইরে বের করবো। বাপরে, ঠাকুরের কথা তো ঠিক। না না, সময় নাই হাতি। ভোর হবার আগেই লাশের মাথায় এক হাত চুল আর কাপড়ের টুকরা দিয়ে ফিরতে হবি। হাত চালাই তাড়াতাড়ি। এইটা কি? কবর থেকে এমন পানি বের হইতেছে কেন? রাম 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 রাম। কি অবস্থা হয়েছে লাশটা? ডর করতেছে আমার, খুব ডর করতেছে। ভগবান, সরে থেকে কত মরা পোড়া লাশ এইসব দেখছি, কিন্তু তাজা লাশ 3 দিন মাটি চাপা দেওয়া থাকলে মানুষের শরীরের কি অবস্থা হয় এর আগে কোনোদিন নিজের চোখে দেখি নাই। কিন্তু এই মহিলার লাশটা পানির মধ্যে কে? কি মাথার চুল তো একলাই উঠে আসতেছে হাতে। কি করব? কত চুল ছিল এর মাথায়? চুল সব হাতে ভাইসে গেছে তো। রাম 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 রাম, মরা মানুষের চুল হাতে। ভগবান, তাড়াতাড়ি কট টুল, আর একটা খবর করতে হবি। শেষ, এইবার দক্ষিণের খবর। ওই খবর করিস না, ওইটা আমার খবর। ডরাবি, খুব ডরাবি তুই। কবরস্থান থেকে বাইর হ, কোথাও চালাইস না, মরবি, তুই মরবি। কিরা আমার পাও টানতেছে। স্যার করছি, আমি কিন্তু মন্ত্র জানি, একেবারে শেষ হয়ে যাবি। কি আমার পাওয়া তো কবরের মাটিতে আটকে রয়েছে, চলতে পারছি না যে। কি হবি এবার? আমি সত্যি সত্যি মরবো, আর শেষ সত্যি হবি না রে ভগবান। এর চাই তো লেখাপড়া অনেক সহজ আছিল। দ্বিতীয় পরীক্ষায় টুটুল উতরে গেল। কালীপদ ঠাকুর মনে মনে খুব খুশি হয়েছে। এতদিনে সত্যিকারের একজন সাহসী পুরুষ তিনি পেলেন, যার কাছে তার সকল মন্ত্রসাধন বিদ্যা দিয়ে দেওয়া যাবে। ওই ছেলের মন্ত্র শেখার যে কি দুর্নিবার ইচ্ছে, তা প্রশংসারই দাবিদার। প্রথম যৌবনে কালীপদ ঠাকুরও এমনই একরোখা জেদি সাহসী ছিলেন, তাই সাধারণ মন্ত্রে তার এত দখল। ছেলেটার সাহস আছে এটা ঠিক, তবে এবার পরীক্ষা নিতে হবে লোভ সংবরণ করার ক্ষমতা কতটুকু। টুটুল মণ্ডল, এই অবেলায় শুয়ে আছিস যে? না ঠাকুর মশাই, শীত নামিছে তাই শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে খুব। গলা কেন বসে গেছে তাই। নিজের মন আর শরীরকে বসে আনতে না পারলে জগৎ সংসার বসে আনা খুব মুশকিল। মানুষের জীবনের সময়কাল অত্যন্ত সীমিত। এই সীমিত সময়ের মধ্যে যদি নিজের ইচ্ছা শক্তির মূল্য দিতে না পারো, তবে অপূর্ণ আশা নিয়ে জীবন সংসার ত্যাগ করতে হবে। ভুল হয়ে গেছে, আমার উচিত ছিল এই সময়টাতে ধ্যান করতে বসা। যাই হোক, সাহসেই সব হয় না, পরিশ্রমও চাই। মূল কথায় আসি, ফাঁসের দড়ি আর কাফনের কাপড়ের টুকরার সাথে ওই মরা মানুষের চুল, এই জিনিসগুলোর সাথে আরেকটা জিনিস যোগ করলেই তোকে আমি একটা মন্ত্র দেব।
ওই মন্ত্র দিয়া তুই দুনিয়ার সুখ শান্তি ভোগের জন্য যা চাস তাই হাতের মুঠায় পাবি। তাহলে বাকি একখান জিনিস নিয়ে আয়। তুই যে পারবি আমি জানি। তা ওই জিনিসটা কি ঠাকুর মশাই? শ্মশানের ভাঙ্গা কলসির নিচে যে তামার পয়সা থাকে সেটা। পয়সা হাতে নিয়ে আর পিছনে ফিরতে পারবি না, সোজা হেঁটে আসবি। আপনি কোনো চিন্তাই করবেন না নে। আমি গেদাকাল থেকে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াইছি। কলসির নিচের তামার পয়সা আনা তো ওয়ান টুর ব্যাপার। বললাম তো, খালি সাহস থাকলেই সবকিছু করা সম্ভব হয় না সব সময়। সাহসের সাথে লাগে সঠিক সিদ্ধান্ত। মনে কর তুই খুব সাহসী, তাই বলে বিনা অস্ত্রতে ক্ষুধার্ত বাঘের সামনে সাহস নিয়ে যাওয়াটা কি তোর উচিত হবে? নাকি নিজেকে আগে প্রস্তুত করে বাঘের সাথে মোকাবেলা করার শক্তি সঞ্চয় করে তারপর যদি সিদ্ধান্ত নেস তবেই জিততে পারবি? কোনটা? আপনি জ্ঞানী মানুষ, আপনার মতো অত জ্ঞান কি আর আমার হবি? জ্ঞান, ধৈর্য, বিবেচনা বুদ্ধি, সাহস আর সৎ মনোভাব সবই মানুষের জন্যই প্রযোজ্য বৎস। চাই শুধু ইচ্ছা শক্তি, যা তোর মধ্যে বিরাজ করে সর্বদা। আমি জানি তুই পারবি, কিন্তু ওই যে বললাম, পেছন ফিরতে পারবি না। নিজের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা তোর কতখানি সেটাই দেখার বিষয় ওই তামার পয়সার সাথে সাথে। আমাকে সব পরীক্ষায় পাশ করতেই হবে। আমিও তাই চাই। হায় রে কপাল, আগে যদি জানতে পারতেন শ্মশানের ভাঙ্গা কলসির নিচে পয়রা থাকা তামার পয়সার এত দাম, তাহলে পরে তো এতদিনে কত পয়সা জমাতে পারতেন। কবরস্থানে সেদিন রাইতে আমার মেলা ডর করছিল, কিন্তু শ্মশানে একটু ডর করে না। শ্মশান ঘাট, মোড়া পোড়া, এইগুলো না আমার কাছে টাইল ভাত। এই তো পাইছি পাইছি বলছি। তা আমার পয়সাটা গেল কোনে? জোয়ারের সময় পানি চলে গেল নাকি? হায় হায়, এইবার না না, এই যে এই তো পাইছি। আরে পাইয়া গেছি পয়সা। টুটু, বাবা মা কোনে যাচ্ছু? খাড়া, এইদিকে আয়। এই যে আমি তোর পিছনে। মায়ের রাজা, মা এনে কি করতেছে? হায় ভগবান! ও টুটু, হনন করে যাচ্ছিস কোনে বাপ? আমাক নিবি নে? আমি তোর মা। ও মা, ও মা, কোনে তুই? আমি তোর পিছনে বাপ। মা এখানে কেন আসবি? না না, পিছনে তাকান যাবে না। তুমি এত রাইতে শ্মশান ঘাটে একলা এসেছো, বাবা কোনে? তোর বাবার এখন তো কোনো অবস্থা, মানুষটা আর বাঁচবি না রে টুটু। তোকে ত্যায্য করেছে তাই কি? তোর বাপ তো বাড়ির চল, তো খুঁজি খুঁজি আমি এইখানে আইসেছি। একবার পিছনে চাইয়ে মাক দেখবি না? আয় বাপ, আমার কাছে আয়। তুমি একলা যখন এত রাইতে আসতে পারিস, তারপরে বাড়িতে ফেরত যাও। আমি সকালে আসবানি। এখন আমার এই তামার পয়সা কালীপদ ঠাকুরের কাছে নিয়ে দিতে হবে। আমার পয়সা নিয়ে তুই শ্মশান থেকে এক পা নড়তে পারবি না। এইখানে তুই শেষ। ওই, কারা? কারা? পিছনে চাইবি না তুই? কারা? কারা? সকল বাধা অতিক্রম করে এবং সমস্ত আবেগ নিয়ন্ত্রণ করে টুটুল শ্মশানের তামার পয়সাও কালীপদ ঠাকুরের হাতে এনে দিল। ধৈর্যের সঙ্গে নানান নিয়মকানুন আর তিনটা পরীক্ষায় পাশ করার পর কালীপদ ঠাকুর তার সাধন মন্ত্রের অনেক অজানা এবং সারা জীবন নিজেই যেসব বিদ্যা প্রয়োগ করেননি সে সবও টুটুলকে শেখালেন। তন্ত্রমন্ত্রের জাদুবিদ্যার নারী নক্ষত্র সবই যেন চুম্বকের মতো টেনে নিল টুটুল। যেসব বিদ্যা কালীপদ ঠাকুর টুটুলকে শেখালেন তার প্রত্যেকটার জন্য শুধু একটাই সাবধান দেয়া হলো, আর তা হচ্ছে কোনো অবস্থায় কোনো বিদ্যার জোরেই মানুষের ক্ষতি করা যাবে না, লোভ বা অহংকার করা যাবে না। নিজের গ্রামে ফিরে এসে টুটুলের নামটা ভালোই ছড়িয়ে পড়েছে। অনেকের অনেক উপকার সে বিনে পয়সায় এবং নির্দ্বিধায় করে দিয়েছে। কিন্তু হঠাৎ একদিন
দেখ, তোকে উপকারটা করতেই হবে, নালে পরে আমার মাথা কাটা যাবে না লজ্জায়। কিন্তু কাজটা তো অন্যায় করা হবে। কিসের অন্যায়? আমার জন্য করবো, তাহলে পরে আমার উপকার হবে না? তুই এরকম করছিস কিসের জন্য রে? আমি তোর প্রাণের দোস্ত, আর তুই মনে কর ভুলে গেছু। আইজ যে তোর এত নাম ডাক, এত বাহাদুরি, সবটাতে আমার সমান অধিকার। ক্যারে কালীপদ ঠাকুর তোর উস্তাদ, তার কাছে তোরে কিডা নিয়ে গেছিল, সব ভুলে গেলু। বলবো কে? কিন্তু তুই ক, চরের জমি নিয়ে কত যে বিবাদ হয়েছে, তাতে অধিকার কাগরে ওই গরিব মানুষগুলানের, তাই না? আমি চেয়ারম্যানের পক্ষ নিয়ে কাম করলে মানুষগুলোর ঠকানি হবি না। আমি অত কিছু বুঝি না, এই কামটা তুই আমারে কইরেই দিবি, কইরেই দিবি। আরেকটা অন্য কারণ আছে, পরে ঠান্ডা মাথায় কব না, বন্ধু জনই পারবি নে। ভাবতি দে, কালীপদ ঠাকুরের কাছে একবার জাতি হবি, গুরুর কাছ থেকে একটা অনুমতি লাগবে। কিসের গুরু রে বেটা? এখন তুই উস্তাদ, তুই গুরু, সব শিখে ফেলাচ্ছ, আবার তার কাছে ধন্যবাদ দেওয়ার কি প্রয়োজন? কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে না রে বেকুব। নিয়মের গন্ডগোল বাদলি মন্ত্র সাধন নরবরে হয়ে যাবে। আমার বেকুব করছো না? ফরাসি পড়াচ্ছ তুমি টুটু? এত বড় আশা করে আসলাম বন্ধুর কাছে, আর বন্ধু হয়ে তুমি রাস্তা মাপার কথা ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছ, তাই নে? বাহ, খুব প্রতিদান দিল রে টুটু, মনে থাকবি আমার। তুই রাইগে যাচ্ছিস কেন? বলেছি তো অনুমতি নিয়ে একটা কিছু ব্যবস্থা করবা না। তোর মতো বেইমানের আমার জন্য কোনো ব্যবস্থা করা লাগবি না। এই বীরেন, যাস রে, শুনে যা কথা শোন। কি রে? তোর মতো বেইমানের সাথে আমার কোনো সম্পর্ক নাই রে। ভালো খেল দেখালু, আমিও দেখলাম। কোনো কোনো সময়ের দাবিতে মানুষের নিয়ন্ত্রিত আবেগ মনে হয় খুবই অবান্তর, আর তাই এ যাত্রায় টুটুল মণ্ডল বীরেনের কাছে ছোটবেলার বন্ধুর কাছে খানিকটা নিরুপায়। এদিকে আকাশ ভেঙে বৃষ্টি এলো বোধহয়, ছাতার রং কোনো গুরুত্ব রাখে না। বীরেনের জন্য শেষ পর্যন্ত টুটুল মণ্ডল চর দখলের মারামারিতে অংশ নিল। পাশে দাঁড়ালো ক্ষমতাধর সেই কুমিরেরই। গ্রামবাসী একসঙ্গে এলো, আর অপোজিটে টুটুল মণ্ডল ৫-৭ জন লাঠিয়াল নিয়ে দাঁড়িয়ে গেল। অথচ মন্ত্র বলে ৫-৭ জন নাকি হাজার হাজার মানুষ হয়ে গেছিল সেদিন। গরিবের হক নষ্ট করে অন্যায়ভাবে মন্ত্র বলে জাদুর ভেলকি দেখিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে চেয়ারম্যানকে জিতিয়ে দিল টুটুল মণ্ডল, আর তার বিনিময়ে পেল কাড়ি কাড়ি টাকার নোট। নিজের মন্ত্র সাধনার ক্ষমতায় এক ঝটকায় রাতারাতি অতগুলো টাকার নোট টুটুলের সমস্ত নীতিকথা সাবধান বাণীর উপর জেকে বসে গেল যেন। তৈরি হলো নতুন টুটুল মণ্ডল, যে কিনা টাকার বিনিময়ে সব বিদ্যা বিক্রি করতে লাগলো। দিন দিন ক্ষমতা আর টাকার লোভ টুটুল মণ্ডলকে আপাদমস্তক এক অহংকারী তান্ত্রিকের রূপে পাল্টে দিল। সত্যি সত্যি এখন টুটুল টাকা ছাপানোর মেশিনই পেয়ে গেছে। চাইলেই মেশিন মন্ত্র বলে টাকার বন্যায় বইয়ে দিচ্ছে যখন তখন। কিন্তু সত্যি কি ঈশ্বর সমস্ত ক্ষমতা মানুষের হাতে এত অবলীলায় ছেড়ে দিয়ে নিশ্চিন্তে দূরে বসে খেলা দেখেন? নাকি তার খেলার উল্টো আমরাই নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত যান প্রাণ দিয়ে খেলা করি? কোনটা? মন্ত্রসাধন বিদ্যার অহংকার যাকে এত ক্ষমতা দিয়ে রেখেছে, সে তবে কার ক্ষমতার দিকে চেয়ে আছে? আমি মরে যাচ্ছি রে বাপ। তোর মন্ত্রবিদ্যার কি কোনো জোর নাই যে আমাকে বাঁচাতে পারে? সব চেষ্টাই তো করলাম, কিন্তু কোনো মন্ত্রী তো কাম হচ্ছে না। ডাক্তার ভর্তিও কিছু করতে পারল না। তোমার শরীরে কঠিন রোগ বাসা বাঁধিছে। অত কথা আমি বুঝি নে টুটু, তুই কালীপদ ঠাকুরের কাছে যা, তিনি তোর সাথে বড় মন্ত্র জানে, পারলে সেই পারবি তোর বাপেক ভালো করতে। যা বাপ, আইজি যা। গ্রামে কথা ছড়িছে তুই বলে কালীপদ ঠাকুরের কাছ থেকে শিখা মন্ত্র উল্টো করে কাক দিয়েছু, সেই জন্যই তোর মন্ত্র বলে কাম হচ্ছে না। কি ডাজে তোমাদের বাড়িতে এসে আমাকে নিয়ে খবর দিয়ে যায় বুঝি নে। গ্রামের মানুষের জিডাই কই, অত বড় মন্ত্র সাধক হয়ে বাপের অসুখ সারাইতে পারছু না, এটা তো সত্য। কালীপদ ঠাকুরের কাছে যা, তিনি অনেক মন্ত্র জানে। মা, কালীপদ ঠাকুরের চাইয়ে আমি তন্ত্র মন্ত্র কিছু কম জানি না নে, খালি বেশি কথা। আমাক ভালো করে দে বাপ।
তুই জাতি না পারলে আমাক ক, আমি যাব। মন্ত্র সাধন বিদ্যায় তুই অনেকখানি পরিণত হয়েছিস, কিন্তু মানুষ হিসাবে তুই এখনো অপরিণত, সে খবর আমি পেয়েছি। ঠাকুর আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু একটা বিদ্যা শিখাননি, সেটা হয়েছে মৃত্যু আটকানোর বিদ্যা। জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে, ওই বিদ্যা শিখার ক্ষমতা তিনি কাউরে দেন না। না না, আপনি 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 শিকার যাইতেছেন না। আমি জানি আপনি বীরেনের মামুক মরার হাত থেকে, জুমের হাত থেকে জীবন দিয়েছিলেন। ওই বিদ্যাটা আমাকে দেন। মন্ত্র সাধন বিদ্যায় মৃত্যু থামানোর কিছু নাই। যদি থাকতো তাহলে মানুষ আর ঈশ্বরের ক্ষমতায় যুদ্ধ বেঁধে যেত। মানুষ চিরকাল বেঁচে থাকার জন্য ঈশ্বরকে অস্বীকার করত। এইসব ভারী ভারী তত্ত্ব কথা আর জ্ঞানের বাণী আমি শুনতে রাজি না। তালি পরে যে একখান বিদ্যা আপনার কাছে আছে সেটা আমাকে দেন। তোর মতো অসৎ আর লোভী মানুষরা আমি আমার সেই অন্তিম বিদ্যা কোনোদিনই দেব না। এইসব কি করছেন? আপনার বাইশ পেন কয়দিন? মরার আগে আমাকে বিদ্যাটা দিয়ে গেলে ভালো হতো না? মানুষের উপকার হইতো। মানুষের উপকার? আচ্ছা, উপকার না হোক, আমার নাম ডাক আরো বাইরে যেত। আমার নাম ডাক বাইরে যাওয়া মানে তো মনে করেন যে আপনার প্যাডের বিদ্যাটা বাইশে রইল। তোর নাম ডাক তো অনেক বাড়ছে, লোকে এখন আমার কাছে আর কষ্ট করে আসতে চায় না, সবাই তোর কাছেই যায়। আপনার কি তাতে কষ্ট হয় নাকি ঠাকুর? হিংসা হয়? এই জন্য মন্ত্রটা দিচ্ছেন না, তাই না? কিন্তু আপনি কি জানেন, আমি চাইলে আপনার কাছ থেকে এই মন্ত্র জোর করে আদায় করার একটা ক্ষমতা আমার হয়েছে। যে শিষ্য তার গুরুকে সম্মান করে না, গুরুর সামনে যার মাথা অহংকার উঁচু হয়ে থাকে, টাকার লোভে যে মানুষের ক্ষতি করে, টাকার পাহাড় গড়ে, সে কখনো অন্তিম মন্ত্র সাধনা বিদ্যা পাওয়ার যোগ্যতা রাখে না। আপনি এত যোগ্যতা রাখার পরেও জীবনে কিছুই করতে পারেননি, সেজন্যই আমাকে ভয়ে মন্ত্র দিতে রাজি হচ্ছেন না, তাই না? তবে জানেন তো, আমি সাহসের পরীক্ষায় যেমন পাশ করেছি, তেমন এই মন্ত্র বাইর করার পারবো। যার ভেতরে লোভ আর অহংকার বাসা বাঁধে, সে কোনো কাজেই সফল হয় না। প্রমাণ চাস? তবে যা, শেষ পরীক্ষায় পাশ কইরা দেখা। হ্যাঁ, কি করতে হবে? কলা গাছের খাটনিতে চড়ে উল্টো হয়ে সারা রাত শ্মশানের শেষ হওয়া গরম চিতায় শুয়ে থাকতে হবে। যত যাই হোক, খাট থেকে পা নিচে দেওয়া যাবে না, মানে পা মাটিতে লাগবে না। কলা গাছের খাটনি আমি মন্ত্র দিয়ে বাইরে দিব। যা। যদি পরীক্ষায় পাশ করি, তাহলে শেষ বিদ্যাটা আমাকে দিতে হবে, আর মানতে হবে টুটুল মণ্ডল আপনার চাইতেও বড় মন্ত্র সাধক। আর যদি পাশ না করিস, তাহলে তোর এতদিনের পাওয়া সমস্ত বিদ্যার আর কোনো কাজ হবে না। এমনিতেই তো তোর সাধন মন্ত্রে ঘুম ধরেছে। আমার বিদ্যায় কাজ হবে কি হবি না, সেটা না ভাইবে এইটা ভাবেন। কথা দিলেন কিন্তু ঠাকুর মশাই, শেষ বিদ্যাটা আমাকে দিবেন। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওই তোরা খাটনি নামায় চলে যা। ওই যে ওই গরম চিতার উপর কলা গাছের ঘাটনিটা রাখ, আর যা, এবার আমার একলার কাজ। টুটু, টুটু রে, তোর বাপ মরে গেছে, বাড়ি চল। ওইসব মন্ত্র সাধন রাখ, কার জন্য করতেছিস? সে তো চলে গেছে শিগগিরাই। দেহ সৎকার করতে হবি তো। অসুস্থ মানুষটা খুব কষ্ট পাইয়ে মরিছে, লাস্টে বাড়িতে রাখা যাবি না, তাতেই সৎকার করতে হবে। আমি জানি যে তুমি কথা করছো সে আমার মা না। যত যাই কও, আমি এই কলা গাছের ঘাটনির নিচে পাও দিব না। কি করছিস পাগলের মতো? তোর বাপের মরা নিয়ে আমি নিজে কথা কবু? আয় ভগবান, আমাকে তুমি এ কেমন সওয়াল দিলে? মরা বাপের কথা শুনে শ্মশানের কলা গাছে শুয়ে আছে। উঠ, আয় আয় কইলেন, বাড়িটায় আমার হাত দিবি নে, হাত কাইটা ফেলাবো। স্যার, টানতেছিস কিসের জন্য শয়তান? তোরে তুই এখানে এই ঘাটে থাকতে দিব না। সাহস থাকে তো ঘাট থেকে নাম। আমি মরলেও ঘাট থেকে নামতে পারবি না। মরবি, আগুনে পুড়ে মারবো। নাম কইতাছি ঘাট থেকে, আগুন জ্বালাই দিলাম। দে, আগুন জ্বালা দে। জ্যান্ত পুড়ে মরতে চাস?
বাঁচতে চাইলে ওঠ, দিলে আগুন জ্বালাই। দে না জ্বালা শয়তান। তবে তো উঠাইতে পারতেছি না। কিরে কিরে কই গেলি তোরা সব? তোর ধ্যান শেষ শেষ। যাই, তেল গরম করতেছি। শুনতে পাইতাছস? শরীরে টক টক করে গরম তেল ডাইলা দিব। তুই কইলা এই কলা গাছের খাটনির সাথে মিশে যাবি। সর যা যা কইলেন। আমি পেতা তোর বস বস করার মন্ত্র জানি। জানে বাজবি নে, জানে বাজবি নে। বোতলের মধ্যে আটকে রাখবো। আগে নিজে তো ভাজ। এই যে গরম তেল আনছি, ধরতে ধরতে ঢাললাম পিঠের উপরে। দৌড়া! রাম 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 রাম। প্রচণ্ড সাহসী মানুষের মধ্যেও যখন লোভ আর দম্ভ অতিমাত্রায় কাজ করে, তখন দম্ভ বা লোভ হয়তো সাহসের পায়ে অদৃশ্য বেড়ি বেঁধে দেয়। টুটুল মণ্ডলেরও তাই হলো। রাত প্রায় শেষই হয়ে গেছিল, কিন্তু বেচারা টকবক করে ফোটা গরম তেল ঢালার ভয়ে সে রাতে শ্মশানের কলা গাছের খাটিয়ায় আর শুয়ে থাকতে পারেনি। হঠাৎ করে প্রচণ্ড ভয়ে খাটিয়ার নিচে পা দিয়ে দিল। সে ভুলেই গেছিল যত যাই ঘটুক শ্মশানে যদি ওই খাটের নিচে পা রাখে তবে তার সমস্ত মন্ত্র সাধন নষ্ট হয়ে যাবে। এমনভাবেই ওই খাট মন্ত্র বলে কালীপদ ঠাকুর বেঁধে দিয়েছিলেন, আর তাই হলো। কিন্তু সময় ঘরের বালু ওলট পালট হয়েছে অনেকবার, তবুও আজও। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আরে রে রে করে কি কি রে মুন্ডল, করিস কি? সর 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 যা। চিতা এখনো মেলা গরম, চিতার আগুন নিবে নাই তো। এই বিটা কি ডাগো মামা, মাথা খারাপ নাকি? আর কইস নে, ও আমার গ্রামেরই সওয়াল। কালীপদ ঠাকুর নামের বিরাট বড় মন্ত্র সাধক ছিল, তিনার শিষ্যে। কি এক ভুল বুঝাবুঝি, আর কালীপদ ঠাকুরের সাথে বেয়াদবি করছিল। বাঘে সিংহে লড়াই। কালীপদ ঠাকুর কঠিন পরীক্ষা দিল শিষ্যকে, পাশ করতে পারে নাই। তার শ্মশানে ওই রকম কলা গাছের খাটনি বানাইয়ে শুয়ে পড়লো যে মামা। ওইটাই তো শেষ পরীক্ষা ছিল। খাটনির নিচে পাও রাখলি সব বিদ্যা নষ্ট হয়ে যাবে, এমন শর্তই আছে। অত সাহসী আর অত গুণী সাধক হইয়াও ডরাইছিল, আর এত কষ্টে পাওয়া শিক্ষাবিদ্যে সব নষ্ট হয়ে গেল। সেই জন্যই কেউ মরলে শ্মশানে সুইটা আসে, গরম চিতার উপর কলা গাছের খাটনিতে উপর হইয়া শুয়ে থাকে, আর রাত বাড়লেই উল্টা দিকে দৌড় দেয়। সে বিশ্বাস করে নষ্ট হওয়া সব মন্ত্র সাধন আবার ফেরত পাবে। যাই কও মামা, উল্টা দিকে এমন করে কোনো মানুষরে আমি কোনোদিন দৌড়াইতে দেখি নাই। তাজ্জব ব্যাপার, কেমনে আসলো দেখলা? দেখলি মনে হয় সে খুব স্বাভাবিকভাবে এই দৌড় দিতে পারে। হ, ওই পিছনে দৌড় দেওয়াও কালীপদ ঠাকুরেরই বিদ্যা। কালীপদ ঠাকুর সামনে পেছনে সমান তালে দৌড়াইতে পারতেন। এই সওয়ালের সব যন্ত্র সাধন শেষ হয়ে গেছে, আছে খালি পেছন দিকে দৌড় দেওয়ার ওই বিদ্যাটাই। এ কইলাম সামনের দিকে কোনোদিনও দৌড়ায় না, মানে পারে না ওই ঘটনার পরে। এ ঠাকুরের শিষ্য, দই মিষ্টি খাইয়ে যা। এই এই, ও এখন কলা গাছ থেকে নামবি না। দই মিষ্টি কেন, ও সোনা চান্দি দিলিও নামবি না। ও হারায় যাওয়া সাধন মঞ্চে সন্ধান করতেছে। কত আজগবি ঘটনা এখনো দুনিয়ায় আছে। তা না হলে মানুষ কেমনে উল্টো দিকে এইভাবে করে দৌড় দেয়? ওই তোরে ওই উল্টা দরের বিদ্যে কালীপদ ঠাকুরের দান করিছে। তিনি যে কত বড় মন্ত্র সাধক ছিলেন সেটা বুঝবার জন্য। সত্যিই তাই, এত এত বছর কেটে গেল, তবুও কালীপদ ঠাকুরের নাম আজও কেউ ভোলেনি। দম্ভ আর অহংকারের আদলে টুটুল মণ্ডলের যে নতুন মূর্তি গড়ে উঠেছিল তা সত্য আর সৎ ভাবনার দাপটে ভেঙে গুড়িয়ে গেছে। সত্যি প্রকৃতি বা ঈশ্বরের পৃথিবীতেই সব রহস্যময়তার কিছু না কিছু চিহ্ন রেখে দেয়।
তা না হলে কালীপদ ঠাকুরের কাছ থেকে পাওয়া দানে উল্টো দিকে দৌড়ে বেড়াচ্ছে আজও শ্রী টুটুল মণ্ডল, অথচ তার এই উল্টো দৌড়ের কোনো মানে রাখে না কারো কাছে। এমনকি নামটাও মুছে গেছে ওই কালীপদ ঠাকুরের মঞ্চ বলার অহমিকার তলে। আর তাই আজও কাঁচিঘাটা গ্রামে মধ্যরাতে শ্মশানের উৎসবে উল্টো পথে দৌড়ায় টুটুল মণ্ডল, আর নাম ছড়ায় হাঁসমারি গ্রামের মন্ত্রসাধক কালীপদ ঠাকুরের। কাজে লোভ আর অহংকার সংবরণ করাই হোক সকল মানুষের মূল সাধন মন্ত্র।